আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সালাম হচ্ছে এমন একটা জিনিস যেটা দেওয়া হলো সুন্নত, কিন্তু উত্তর দেওয়া হলো ওয়াজিব। তো এই জন্য আমি, আপনারা হয়তো শুনছেন কি শুনেন নাই সালামটা ঠিক মতো, এই জন্য আরেকবার উত্তর আবার মেক শিওর করলাম যে আপনারা ওয়াজিব আদায় করছেন আর কি। আচ্ছা, আমার আজকের টাইম ম্যানেজমেন্ট বলা হয়েছে, কিন্তু খুবই একটা টাইম কনস্ট্রেইন দিয়ে ম্যানেজমেন্ট করতে বলা হয়েছে। অর্থাৎ আমি টাইম ম্যানেজমেন্টের পরীক্ষাও দিব একই সাথে, আবার টাইম ম্যানেজমেন্টে কিছু কথাও বলবো, কিন্তু মূলত আসলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে না, মূলত আমি আসলে কথা বলবো সফট স্কিল নিয়ে। একটু যদি সময় থাকে তাহলে একটু টাইম ম্যানেজমেন্ট টাচ করব। আর প্রেক্ষাপটটা একেবারে হোলসেল টাইম ম্যানেজমেন্ট বা হোলসেল সফট স্কিল না। আমি এখানে যেই মানুষ দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকেই আছেন যাদেরকে হয়তো এই জিনিসগুলো বলার দরকার নাই, ওনারা অনেক সিনিয়র, অনেকে এই ব্যাপারগুলো জানেন। কিন্তু আমার একটা আফসোস আছে, হচ্ছে আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিতে। এটা ধরা হয় যে ভালো একটা টপ সাবজেক্টের মধ্যে একটা, কিন্তু এই যে সফট স্কিল যে শব্দটা, এই শব্দটা আমি প্রথম শুনছি 2019 সালে। অর্থাৎ আমি পাশ করছি 2009 সালে, 2019 সালে সফট স্কিল শব্দটা আমি প্রথম শুনলাম। এটা একটা আফসোসের ব্যাপার যে হয়তো এত একটা আমার কাছে মনে হয়েছে এত একটা ইম্পর্ট্যান্ট জিনিস, কিন্তু আমি ইউনিভার্সিটি লাইফে এর কোনো এক্সপোজার ছিল না। তো এই কারণে এখন একটু চেষ্টা করি যে এই জিনিসগুলো যেহেতু এক্সপোজার যাদের একেবারে নাই তাদের জন্য একটা এক্সপোজার আসে। তা আমাদের আজকের প্রেক্ষাপট হচ্ছে যে বাংলাদেশের, আমরা তো নতুন বাংলাদেশ চাই আমাদের জুলাই অভ্যুত্থানের পরে। তো সেই নতুন বাংলাদেশকে আমরা বানানোর জন্য অনেক রকমের কম্পোনেন্ট লাগবে, তার মধ্যে একটা কম্পোনেন্ট সফট স্কিলের কোনো কম্পোনেন্ট আছে কি না, থাকলে সেটা কীরকম সেটা। আচ্ছা, এটা অলরেডি বলে দিয়েছেন। আমি খুব সংক্ষেপে হার্ড স্কিল আর সফট স্কিল নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, তো এখানে হার্ড স্কিল আর সফট স্কিল লেখা আছে, এটা একটু দেখাই, বাদ দেই। এমনি আমাকে একটু হাত তুলে আপনারা বলতে পারবেন যে হার্ড স্কিল আর সফট স্কিলের মধ্যে পার্থক্য আপনারা খুব ভালো স্পষ্ট বুঝেন, এরকম কয়জন আছেন? একটু হাত তুলে বুঝবেন হার্ড স্কিল সফট স্কিলের পার্থক্য খুব ভালো বুঝেন। একজন, দুইটা হাত দেখলাম, আলহামদুলিল্লাহ, ভালো। মানে আপনারা যদি জানতেন আরও বেশি হাত তুলতেন ভালো, এখন হাত তুলেন না, এটা আরও ভালো, আলহামদুলিল্লাহ, যাতে আমি একটা নতুন জিনিস হয়তো শেয়ার করার সুযোগ পাবো। আচ্ছা, হার্ড স্কিল হচ্ছে এমন একটা জিনিস যেটাকে সহজে কোয়ান্টিফাই করা যায় এবং এটাকে আপনার খুব মেথডিক্যালি শিখতে হয়। যেমন আমি বললাম যে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের আমাদের একটা লার্নিং ছিল। আমরা ইউনিভার্সিটিতে আসলে কিসের জন্য গেছিলাম? আমরা গেছি একটা হার্ড স্কিল শিখতে। আমাদের হার্ড স্কিলটা কী ছিল? আমাদের হার্ড স্কিলটা ছিল রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, অথবা আপনার বলতে পারেন মলিকুলার বায়োলজি, বিভিন্ন টেকনিক। পিসিআর কীভাবে করতে হয়, আপনি যদি কাউকে বলেন যে আপনি পিসিআর করেন, সে কি আসলে পিসিআর করতে পারবে না, তাকে শিখতে হবে কীভাবে করতে হয়। তাহলে এই যে পিসিআর করাটা, বা মানে পিসিআরে কী হয় এটাও তো আপনাকে জানতে হবে যে ভাই পিসিআর মানে কি। এক একটা ট্রেডে পিসিআরের এক এক রকম অর্থ হইতে পারে। তো এই যে শিখলাম আমি যে পিসিআর কীভাবে করতে হয়, এটা একটা হার্ড স্কিল। এখন আমি যে পিসিআর করব, পিসিআর করে আমার যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা আমি কিভাবে কনভে করব, আমার প্রফেসরের সাথে আমি আসলে কীভাবে কথা বলবো, আমার যে ল্যাবমেট টিমমেট তার সাথে আমি কীভাবে কথা বলবো, আমি একটা রিসার্চের ফান্ডিং আনতে চাই, সেটা নিয়ে যারা ফান্ড দিবে তাদের সাথে কীভাবে কথা বলবো, এই জিনিসগুলো হচ্ছে সফট স্কিল। এখানে আমি একটা এক্সাম্পল আনছি, সেটা হচ্ছে যে এই যেটা বললাম যে কোয়ান্টিফাই করা যায় যেরকম। আরেকটা উদাহরণ আমি দিই, সেটা হচ্ছে যে ধরেন আমি বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি এখানে। তো আমাদের জন্য বাংলা আমরা ন্যাচারালি শিখি, অটোমেটিকভাবে শিখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ মাহুল বায়ান, তিনি আমাদেরকে শেখা দেন, এটার জন্য আমাদের কোনো এক্সট্রা কনশিয়াস এফোর্ট লাগে না। কিন্তু আপনি যদি বলেন যে আমি আরবি শিখতে চাই, তাহলে আপনার এক্সট্রা কনশিয়াস এফোর্ট লাগবে, আপনাকে সময় দেওয়া লাগবে, টাকা পয়সা খরচ করা লাগবে, চেষ্টা করা লাগবে, মন দিয়ে পড়া লাগবে, অনেক ঝক্কি ঝামেলা আছে। তার মানে এই যে ঝক্কি ঝামেলা আপনি পোয়াইতে যাচ্ছেন, আপনি পেইনটা নিতে যাচ্ছেন, কারণ আপনি একটা হার্ড স্কিল শিখতে চান, সেটা হচ্ছে আরবি শেখা। এখন সফট স্কিলের ব্যাপারটা কী আসে? আরবি শেখা যদি হার্ড স্কিল হয়, তাহলে সফট স্কিলটা কী আসে? সফট স্কিল হচ্ছে, ধরেন আমার ওয়াইফ, তাকে আমি জিজ্ঞেস করলাম যে ব্যাপার কী, ঘটনা কী ঘটছে, তোমাকে দেখে একটু আপসেট লাগতেছে। সে বললো না, কিছু হয় নাই। তো আপনি তখন খুব খুশি হয়ে গেলেন, হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ, কিছু তো হয় নাই। আসলে কি কিছু হয় নাই? মানে এই যে তার আপনি গলার টোন শুনে বুঝছেন যে কিছু হয় নাই, এই কথাটা আসলে মুখের কথা, শব্দ, যেই শব্দটা কমপ্লিটলি অপোজিট ওয়ার্ড, অপোজিট মিনিং ক্যারি করতেছে। আমি বাইক চালাই ঢাকা শহরের রাস্তায়, আপনারা যদি কেউ বাইক চালান বা গাড়ি চালান, আপনাদের এক্সপিরিয়েন্স থাকবে যে আমাদের দেশের সিএনজিওয়ালারা, তারা সিগন্যাল দেয় ডানে কিন্তু যায় হচ্ছে বামে। তো এইটাও আমার ওয়াইফের সিগন্যালটা এরকম যে সে মুখে বলছে যে না কিছু হয় নাই, কিন্তু আসলে সে খুবই আপসেট, মেজাজ খারাপ হয়ে আছে। এখন তার টোন শুনে আমার বুঝতে হবে যে না, ঘটনা
অনেক কিছু ঘটছে। এখন আমার পরিস্থিতি ঠান্ডা করার জন্য একটু ব্যাকগ্রাউন্ড চেক করা লাগবে, গিফট টিফট দেওয়া লাগতে পারে, কীভাবে করা লাগবে কথা টথা বলে বুঝায় টুঝায় পরিস্থিতি আনা লাগবে, ঠান্ডা করা লাগবে। তার মানে এই যে বাংলা একটা কথা কিছু হয় নাই, এটার কমপ্লিটলি অপোজিট অর্থ নিয়ে আমাকে লাইফে একটা কিছু অ্যাকশন প্ল্যানে যেতে হবে, এটা হলো সফট স্কিল। তাহলে আমি খুব মোটা দাগে কি হার্ড স্কিল আর সফট স্কিলের মধ্যে পার্থক্য বুঝতে পারছি। হার্ড স্কিল হচ্ছে এমন কিছু যেটা আপনি পরীক্ষা করতে পারবেন। আইএলটিএসে কত পাইছে? 6 পাইছে, 9। সে লিসেনিংয়ে ঠিক আছে মোটামুটি, স্পিকিংয়ে খুব ভালো 7 পাইছে, কিন্তু রিডিং ভালো না, 5 পাইছে। আপনি কোয়ান্টিফাই করতে পারবেন। কিন্তু ও অন্য একটা মানুষের মন কত ভালো বুঝতে পারে, কত ভালো পড়তে পারে, ফেস যে যত ভালো লিডার সে তত ভালো, তার সফট স্কিল তত ভালো। আমি একটা উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা। উনি যাচ্ছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটে পাথর বাঁধা, উনি এই ঘটনাটা উনি বর্ণনা করতেছেন যে আমার খুব খিদা লাগছে, আমি রাস্তায় গড়াগড়ি খাচ্ছি, এরকম একটা অবস্থা। আবু বকর যাচ্ছে, আমি আবু বকর গিয়ে জিজ্ঞেস করলাম এই প্রশ্নের উত্তর কী, অথচ ওই প্রশ্নের উত্তর আমি খুব ভালো জানি। আবু বকর আমাকে উত্তর দিয়ে চলে গেলেন। উমারকে জিজ্ঞেস করলাম, উমার আমাকে উত্তর দিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, উনি আমাকে বললেন যে তুমি কি কিছু খাইছো? তো উনি বললেন যে আমি কিছু খাই নাই। তখন বললেন যে আসো। তারপর উনিকে নিলেন, খাওয়াইলেন। তো উনি বললেন যে এই যে আমি প্রশ্ন করছি যাতে উনি আমার সাথে একটা ইন্টারাকশন হয়, যদি উনি আমাকে বলে যে আবুরের আসো, চলো বাসায় যেতে যেতে তোমার সাথে কথা বলি, বাসায় গিয়ে বসায় খাওয়াই, এই কারণে আমি এই প্রশ্নটার উত্তর জিজ্ঞেস করছি, এই কারণে না যে প্রশ্নের উত্তর আমি জানি না। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্ন করার টোন দেখে উনি বুঝছেন যে ওর প্রশ্নের উত্তর জানে, ও জানার জন্য জিজ্ঞাসা করেন, ওর ক্ষুধা লাগছে, এই কারণে ও প্রশ্ন করছে যাতে আমি কোনো একটা খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। এটা হচ্ছে সফট স্কিল, আন্ডারস্ট্যান্ডিং পিপলস মাইন্ড। এবং কেন উনি আমাদের সাইয়্যিদুল মুরসালিন, সব নেতাদের, সব নবীদের নেতা কেন? কারণ ওনার এক্সট্রা অর্ডিনারি লেভেলের সফট স্কিল ছিল। এখন আমরা যেই পার্টটুকুতে যাই, সফট স্কিল এবং হার্ড স্কিলের উপর একটা আমরা করলাম, একটা ডেমো দিলাম। সেটা হচ্ছে যে এই যে আমাদের নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের পার্সপেক্টিভে সফট স্কিল ব্যাপারটা দরকার আছে কি না। আমি যখন ব্যবসা করা শুরু করছি তখন আমি আমার পার্টনারকে বলছিলাম যে ভাই শুনেন, আমি তো খুব কাট্টাকোট্টা মানুষ, মনের ব্যবসা যা আছে আপনি করবেন, আর এমনি রিয়েল ব্যবসা যেগুলো আছে সেটা আমি করবো। উনি বলছেন যে ঠিক আছে। এখন পরিস্থিতি বদলাই গেছে। এখন আমি দেখি যে ব্যবসা করতে করতে 10 বছরে আমি ম্যাচুরিটি লাভ করছি যে এখন আমি মনের ব্যবসা অনেক বেশি করি। উল্টা আমি ওনারে বলি যে ভাই আপনি এভাবে কথা বললেন না, পোলাবান অফেন্ডেড হবে বা একটা ঝামেলা হবে, টিমের একটা প্রোডাক্টিভিটি লস হবে, একটু সুন্দর করে বলেন, আমি ওনাকে বলি। এটা হচ্ছে একটা বিজনেসের পার্সপেক্টিভ থেকে। কিন্তু আমি যদি একটা দেশের পার্সপেক্টিভ থেকে বলি, ম্যাক্রো পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে সফট স্কিলের দরকার কি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আপনারা একটা ওয়াইল্ড গেজ নেন যে আপনি যদি রকমারি.com-এ গিয়ে লিসেনিং এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেন, কয়টা এন্ট্রি আসবে? ধরেন 10 থেকে 100, এই যে কোনো একটা নাম্বার বলেন, যে কেউ একটা নাম্বার বলেন, 10 থেকে 100-র মধ্যে যে কোনো একটা নাম্বার বেছে নেন। হ্যাঁ, 45। আচ্ছা ঠিক আছে, সুন্দর। Amazon.com-এ আপনি গেলেন, Amazon.com-এ গিয়ে আপনি লিসেনিং দিয়ে সার্চ দিবেন, এই কিওয়ার্ডের এগেনস্টে কয়টা এন্ট্রি আসবে? 5000। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল পিকচার। যে আপনি যদি, মানে এটা আমার নিজের করা, হয়তো মাস 6 বা মাস 8 আগে করা, আপনি যদি এখন করেন রেজাল্ট চেঞ্জ হবে, বাট দ্য রেশিও উড বি স্টিল সেম। রকমারিতে আমি সার্চ দিয়ে পাইছিলাম 22টা কিওয়ার্ড, এবং আমি অ্যামাজনে লিসেনিংতে সার্চ দিয়েছিলাম 50,000 কিওয়ার্ড, 50,000টা এন্ট্রি পাওয়া গেছে। নট নেসেসারিলি 50,000 বই আছে, বাট কাছাকাছি আছে। আর রকমারি 22টা বই আছে না, 7-8টা বই আছে। আমি 22টা যেহেতু সবগুলো চেক করছিলাম, 7-8টা বই বাংলাদেশে বাংলা ভাষায় আপনি লিসেনিংয়ের উপর বই পাবেন, যেখানে আমেরিকাতে আপনি হয়তো 30-40 হাজারের উপরে বই পাবেন। তখন আপনি বলতে পারেন যে ভাই এদের কায়দায় কাম নাই, এরা বাংলা বুঝে না, ইংরেজি বুঝে না, এই জন্য লিসেনিং উপর বই রাখছে, আমরা তো ভাই খুব ভালো বুঝি, এই জন্য ব্যাপারটা এরকম। ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা আসলে এরকম না। আমার স্কুলে যখন পড়তাম, আমাদের একটা লেখা ছিল, সেটার নাম হচ্ছে বই পড়া। বই পড়ার রিডার যে ছিলেন ওনার নাম ছিল প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী নামটা বলতে গেলে আমার একটা গল্প মনে পড়ে, মজার গল্প। যে আমরা তো বই পড়া প্রবন্ধটা পড়ছি, কিন্তু অনেক ছেলেপেলে ছিল যারা প্রবন্ধটা পড়ে নাই। এখন ব্যাখ্যা একটা আসছে, আমি একটু ফোনগুলা মিউট বা সাইলেন্ট একটু করার জন্য রিকোয়েস্ট করলাম। হ্যাঁ, তো সবাই তো আর বই পড়া প্রবন্ধ যে প্রমোদ চৌধুরী লিখছে এটা পড়ে নাই স্কুলে। তো সে কী করছে, পরীক্ষায় আসছে ব্যাখ্যা। তো একজন ছেলে, সে প্রথমে লেখা শুরু করছে যে এই উক্তিটি
বই পড়া প্রবন্ধ প্রমথ চৌধুরী লিখিত বই পড়া প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। পিছনে একজন দেখে দেখে নকল করতেছে। এখন সে লিখছে বানানো জানে না, প্রমথ চৌধুরী কি হয় নাকি, হবে প্রথম চৌধুরী। তখন সে লিখছে প্রথম চৌধুরী লেখা বই পড়া নিয়ে লেখা হয়েছে। তারপরে যে সে লিখতেছে তাড়াহুড়া করে, ও তো সামনে জনেরটা নকল করতেছে। সে লিখছে প্রথম এত কথা লেখা দরকার কি, একম লিখলেই তো হয়, একম চৌধুরী লিখিত বই পড়া প্রবন্ধ। তো এই বই পড়া প্রবন্ধ বললে ওই একম চৌধুরীর কথা মনে পড়ে। তো এই প্রমথ চৌধুরীর একটা লাইন আমার এখনও মনে পড়ে। উনি বলছিলেন যে জাতি জ্ঞানের ভাণ্ডারে শূন্য, সে জাতি ধনের ভাড়েও ভবানী। অর্থাৎ জ্ঞানের সাথে ওয়েলথের, নলেজের সাথে ওয়েলথের বা জ্ঞানের সাথে সম্পদের একটা কোরিলেশন আছে। আপনারা যদি কোরআনে দেখেন, কারুনও এরকম একটা উক্তি করছিল। এটা একেবারে অমূলক তা না, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, নলেজ সম্পত্তি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, বাট এটার সাথে নলেজের একটা সম্পর্ক আছে। কারণ এই কথাটা বলছিল এবং আল্লাহ এটা কোট করছিলেন যে, কারণ বলছিল যে এই যে আমার সম্পত্তিটা আমার জ্ঞানের মাধ্যমে পাওয়া। তো আমেরিকা এবং বাংলাদেশের নেট ওয়েলথকে যদি আপনি কম্পেয়ার করেন, একটা হচ্ছে $105,990 বিলিয়ন আর বাংলাদেশে হচ্ছে $697 বিলিয়ন। তার মানে এইটা আপনাকে চোখে আঙুল দিয়ে বোঝায় যে আমরা যখন নলেজের ভিতরে নাই, নলেজ আমরা চর্চা করি না, সুতরাং আমাদের অর্থনৈতিক অবস্থাও পিছিয়ে পড়ে থাকবে। এটা একটা ভিশিয়াস সার্কেলের মতো কাজ করে, যে কোনো একটা আমাদেরকে ব্রেক করতে হবে। তাহলে আমি যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে যে এই যে সফট স্কিলের যে সাবজেক্টগুলো, একটা লিসেনিং একটা ব্যাপার, এইটার উপরেও এইটা একটা ম্যাক্রো ভূমিকা রাখে যে যারা ধন সম্পদে উন্নত তারা এই সফট স্কিলের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট পড়াশোনা করে এবং করায়, এবং এইখানে একটা ন্যাশন ওয়াইড এরকম একটা কালচার চালু আছে। এটা আমরা ম্যাক্রো পার্সপেক্টিভ থেকে দেখলাম। আমরা যদি মাইক্রো পার্সপেক্টিভ থেকে একটু দেখি যে হ্যাঁ, দেশের দরকার ভাই বুঝলাম, আমার কি দরকার। এখন এখানে যেই এজ গ্রুপ আছে তাদের জন্য জিনিস হয়তো খুব অ্যাপ্লিকেবল না, হয়তো সরাসরি অ্যাপ্লিকেবল না, বাট তারপরেও আমি আপনাদেরকে বলতে পারি যাতে আপনারা অন্য কাউকে পৌঁছায় দিতে পারেন। careerbuilder.com এটা একটা ওয়েবসাইট যেটা জব এবং ট্রেনিং রিলেটেড খুব একটা অথেন্টিক ওয়েবসাইট। এরা এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে। তো ওরা এমপ্লয়ার যারা চাকরি দেয় তাদেরকে এরকম একটা সার্ভে করছিল, সার্ভে করে বলছিল যে কোনটা তোমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট লাগে। অ্যাস্টাউন্ডিং অ্যামাউন্ট অফ 77% পিপল বলছে যে তাদের কাছে সফট স্কিল এবং হার্ড স্কিল দুটোই সমান ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আপনি খুব ভালো কোডিং করতে পারেন কিন্তু আপনি মানুষের সাথে কথা বলতে পারেন না, তাহলে আপনি আমার টিমে ওয়েলকাম না, আপনি চাকরির জন্য উপযুক্ত না। আপনাকে কোডিংও করতে পারতে হবে, কথাও বলতে পারতে হবে, কমিউনিকেশনও করতে পারতে হবে। 20% মানুষ এক ধাপ আগায় গেছে, তারা বলছে যে হার্ড স্কিলের থেকে ভাই সফট স্কিল বেশি দরকার, কারণ হার্ড স্কিল আমি শিখাই নিতে পারি, সফট স্কিল আমি শিখাই নিতে পারি না, বা সফট স্কিল শিখাইতে অনেক বেশি ধৈর্য লাগে, অনেক বেশি সময় লাগে, ওর অনেক বেশি আগ্রহ লাগে, এটা ডিফিকাল্ট। আমি এই কারণে সফট স্কিলকে বেশি প্রায়োরিটি দিই, হার্ড স্কিলকে কম প্রায়োরিটি দিই। আমরা একটা প্রোগ্রাম একটা করছিলাম, ট্রেনিং প্রোগ্রাম করছিলাম। ওনারা বলছিল যে আগে জিনিসটা ছিল হচ্ছে KSA, কিংডম অফ সৌদি আরবিয়া, না, KSA হচ্ছে নলেজ, স্কিল, অ্যাটিটিউড। সবচেয়ে আগে নলেজ, তারপর হচ্ছে স্কিল, তারপর হচ্ছে অ্যাটিটিউড। ওনারা বলছেন যে এখনকার এডুকেশনে এই জিনিসটা উল্টাই গেছে, এখন হয়ে গেছে ASK, আস্ক, অ্যাটিটিউড, স্কিল, তারপর হচ্ছে নলেজ। তো আমরা কিন্তু এখনও ওই যুগে পড়ে আছি যে আমাদের কাছে মনে হয়, গতকালকে একটা ছেলের সাথে কথা হচ্ছিল, সে কুয়েটার থেকে পাস করছে, তার বাবা মা, তার মা, সে বলছে যে ভাই আমাকে আমার আম্মা এক গ্লাস পানি নিয়ে খাইতে দেয় নাই কখনো। আমার আম্মা বলছে যে তুই যে এখান থেকে পড়ার টেবিল থেকে গিয়ে যাবি, ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে আবার এখানে ফেরত আসবি, তোর কত সময় নষ্ট হবে, ওই সময়টা তুই 2টা রান বেশি পড়, তোর আমি পানি এনে দিতেছি। অ্যাজ এ রেজাল্ট সে পাস করে বেরোচ্ছে, এখনও কিন্তু সে কোনো জায়গায় চাকরি করতে পারে না, এখনও চাকরিতে ঢুকে নাই। আমি পড়ার জন্য তো ভাই কেউ বেতন দেয় না। আমি পড়বো, পরীক্ষা দিব, ওই জন্য কেউ বেতন দেয় না, বরং উপর দিকে উঠলে পরীক্ষা দেওয়ার জন্য টাকা দেওয়া লাগে, IELTS TOEFL দেওয়ার জন্য টাকা দেওয়া লাগে। আপনি আরও প্রফেশনাল ডিগ্রির জন্য পরীক্ষা দেন, আপনার সবগুলো পরীক্ষার প্রফেশনাল ডিগ্রির জন্য টাকা দেওয়া লাগবে। আপনার পড়ার জন্য কি আপনাকে টাকা দিবেন? আপনি পড়ছেন, শিখছেন, সেটার অ্যাপ্লিকেশন কি, সেটার জন্য আসলে মানুষকে টাকা দেওয়া লাগে, সেটার জন্য মানুষ আপনাকে বেতন দিবে, পড়ার জন্য বেতন দিবে না। কিন্তু আমরা কিন্তু আসলে ওই জায়গাটাতে আসি যে হার্ড স্কিল অনেক বেশি মুখস্থ করতে পারতে হবে, অনেক বেশি ইনফরমেশন মাথায় স্টোর করতে পারতে হবে, এই জিনিসগুলো আমাকে খুব ভালো পারফেক্টলি এই জিনিসগুলো করতে পারতে হবে, কিন্তু অ্যাপ্লিকেশনের জায়গায় আমরা অনেক লার্জলি মিসিং। অ্যাজ এ নেশন আমি এই জিনিসটা অবজার্ভ করি। এবার বাংলাদেশের আসলে কি কি হার্ড স্কিল, সফট স্কিল দরকার, এটা নিয়ে আমি একটু আপনাদেরকে এবারও ওই ডেটাটা দেখাচ্ছি যে যেহেতু এটা অনেক মানুষ যারা কর্পোরেট ওয়ার্ল্ড চালান, ইউনাইটেড স্টেটস আমেরিকার মতো জায়গায় বা ইউরোপের মতো জায়গায়, তাদের যে ডেটাটা, সেই ফাইন্ডিংটা দিয়ে আমি এটাকে ইন্টারপোলেট করছি বাংলাদেশের উপরে, যে বাংলাদেশেরও এই ধরনের সফট স্কিলগুলো বেশি দরকার।
তো ওই এমপ্লয়াররা বলেন যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমরা যেটা দেখি সেটা হচ্ছে ডিপেন্ডেবিলিটি বা রেসপন্সিবিলিটি। সে রেসপন্সিবল মানুষ কি না, তাকে আমি একটা কাজ দিয়ে কি তাকে আবার প্রতি 2 দিন পর গুতানো লাগে এই কাজ কি ওই কাজের খবর কি, এটা করা লাগে নাকি কাজ দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারি, সে রেসপন্সিবিলিটি সে পালন করবে। তারপরে যেটা সেটা হচ্ছে স্ট্রং ওয়ার্ক এথিক। এই যে আমরা যে টাইম ম্যানেজমেন্টে যদি একটু চান্স পাই টাচ করবো, সেটাও এই স্ট্রং ওয়ার্ক এথিকের মধ্যে পড়ে। আর এছাড়াও সততা, কথা দিয়ে কথা রাখা, এই সবগুলোই স্ট্রং ওয়ার্ক এথিকের মধ্যে আসবে। আখলাক জাতীয় যেই বৈশিষ্ট্যগুলো একটা মুসলিমের থাকা দরকার, সব স্ট্রং ওয়ার্ক এথিক কভার করে। 73% মানুষ তারাও কিন্তু এই জিনিসগুলো কভার করে, এই জিনিসগুলো তারা চায়। এই কারণে আপনারা দেখবেন যে অনেক সময় এটা কমন কথা প্রচলিত আছে যে কাফের মুশরিকদের দেশে তারা মুসলমান না, কিন্তু তাদের মধ্যে ইসলাম আছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ইসলামের ওই পার্সপেক্টিভটা আছে, ইসলামের যে আখলাকের যে পার্টটা আছে, স্ট্রং ওয়ার্কে থেকে যে পার্টটা আছে, সেটা আছে দেখে আপনি মনে করতেছেন যে ইসলাম আছে, কিন্তু অ্যাকচুয়ালি ইসলাম কিন্তু এটা একটা পার্ট। মূল ব্যাপারটা হচ্ছে তাওহীদটা সেখানে নাই। সো কিন্তু ভিজিবল কোন পার্ট? ভিজিবল হচ্ছে আখলাকের পার্টটা, ওয়ার্ক এথিকের পার্টটা। এই কারণে অনেকে বলেন যে ওখানে ইসলাম আছে কিন্তু মুসলমান নাই। কথাটা একদিক দিয়ে ভুল, কিন্তু কথাটার ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা যে তারা স্ট্রং ওয়ার্ক এথিককে এত বেশি দাম দেয়। এরপর হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড কি? পজিটিভ অ্যাটিটিউড হচ্ছে আমরা একটা জিনিস করতে পারবো। অনেক মানুষকে দেখবেন যে আপনার কোনো একটা জিনিস হলে বাংলাদেশকে গিয়ে দিয়ে আর এই কিছু হবে, আমাদের দেশে কিছু হবে না, সেই ভাই 15 বছর আগে কে চিন্তা, 15 বছরের মধ্যে আমি তো মনে করছিলাম যে আমি মনে হয় মরে যাবো, ওই মহিলা মরবে না। তো এখন এই যে মেন্টালিটি আমাদের মনে হইতেছিল যে ইটস আ বার্ডেন, একটা ওয়েট বৈশা আছে ঘাড়ের উপরে, পাথর চাপাতে নড়ে না, কোনো কিছুতেই কোনো কিছু হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন, চেঞ্জ হয়ে গেছে না। তো এই জন্য পজিটিভ অ্যাটিটিউড এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে আমরা আল্লাহর উপরে সবসময় কী ধারণা পোষণ করবো, কুধারণা না সুধারণা, এটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি যে ভাই আমার কাজ যেটা আমি করে যাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করার দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। আল্লাহ যদি না করে দেন খালাস, এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ মনে করছেন হয় নাই, 10 নম্বর বছরে যদি চেঞ্জ করে ফেলতেন হয়তো আমাদের জন্য কিছু খারাপই ছিল, এই কারণে হয় নাই। এখন মনে করছেন ভালো, উনি যেই সময় ডিসিশন নিয়েছেন সেই ডিসিশনে পারফেক্ট। কিন্তু আমি সবসময় পজিটিভ অ্যাটিটিউডে থাকবো যে ইনশাল্লাহ ফিলিস্তিন একদিন স্বাধীন হবে, আমাদের জীবদ্দশাতে হবে ইনশাল্লাহ। এরপরে সেলফ মোটিভেটেড মানে আমাকে আসলে, আমি ভাই চাকরি করি, আপনি আমাকে কাজ করতে বলবেন, আমি কাজ করবো, 9টা থেকে 5টা, আসছি গেছি, অফিসে শেষ। এইটা একটা কাফের মুশরিকদের লাইফ হইতে পারে, তাদের কোনো আফটার লাইফ নাই, তাদের কোনো আখিরাত নাই, সে কোনো ভিশন নাই। মুসলমানদের কেন আসলে আফটার লাইফ নিয়ে তাদের বোঝানো লাগবে, সেলফ মোটিভেটেড বোঝানো লাগবে, বা এই কাজটা তুমি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা কি ওই হাদিস যিনি বর্ণনা করছেন যে কাবা ঘরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব হয়, তিনি যদি মক্কাতে বসে থাকতেন তাহলে কিন্তু আমি আজকে ইসলাম পেতাম না। তার মানে ওনারা বুঝছেন যে আমি কাবা ঘরে বসে 1 লাখ রাকাত, 1 লাখ সওয়াব বাদ দিয়ে আমি যদি ভারতে যাই, জাঞ্জিবারে যাই, আফ্রিকায় যাই, মালয়েশিয়া যাই, আমি যদি ইসলামের কথা বলি, এটাতে আমার জন্য বেনিফিট বেশি, মাল্টিপ্লাই বেনিফিট হবে। এখানে আমি নামাজ পড়তেছি 1 লক্ষ গুণ শেষ। আর আমি যদি মানুষের নামাজ শিখাতে পারি, 1 লাখ লোক সারা জীবন ধরে নামাজ পড়বে, যত নামাজ পড়বে সব নামাজের সব আমি পাবো। সুতরাং আই উইল গো ফর দ্যাট। এই যে আমাকে একটা মোটিভেশন করবে, এই মোটিভেশনটা সব বিগেস্ট মোটিভেশনটা কি? বিগেস্ট মোটিভেশন ইসলাম। কারণ টাকার মোটিভেশন একটা জায়গায় মাসে যখন হিট করে 12 লাখ টাকা হিট করে ইনকাম, তখন আমার মনে হয় ভাই কি আর টাকার কি ইনকাম করব, আর কি হবে, যা চাই সবই তো পেয়ে গেছি। কিন্তু যখন আমার ইসলাম থাকবে, আখিরাত থাকবে, তখন তো পৃথিবীতে মাওলানা করিম সিদ্দিকী আছেন ভারতে, ওনাকে জিজ্ঞেস করছিল যে আপনার হাতে কয়জন মানুষ মুসলমান হয়েছে? উনি বলছেন যে কয়জন মানুষ মুসলমান হয়েছে এটা তো আমি জানি না, কিন্তু আমি জানি আমার হাতে এখনও 90 কোটি মানুষ আছে এরা মুসলমান হয় নাই। তার মানে আপনি হোয়াট আর লেফট টু ডু, এটা অ্যাস্টাউন্ডিং অ্যামাউন্টের বেশি, যে আপনি কখনো সেলফ মোটিভেটেড না হয়ে চুপ করে বসে থাকতে পারবেন না যে ভাই আমার কাজ হয়ে গেছে, আই হ্যাভ হিট দ্য ফ্লোর, আই হ্যাভ হিট দ্য সিলিং। এটা আপনার কাছে কখনোই মনে হবে না যদি আপনার কাছে ড্রাইভিং ফোর্স ইসলাম থাকে এবং আপনার অবজেক্টিভ যদি আখিরাত থাকে। টিম ওরিয়েন্টেশন খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যে টিম ওরিয়েন্টেশন কেন আমরা বলতেছি, সেটা হচ্ছে যে আমি একা একটা রিক্সা চালাতে পারি 2 জন পিছনে প্যাসেঞ্জার নিয়ে, কিন্তু যদি বলি ভাই আমি এর থেকে একটু বেশি কিছু করতে চাই, আমি 5 জন যাত্রী নিতে চাই, আমি একটা রিক্সা নিতে পারবো না। আমার কি লাগবে? একটা বাস লাগবে। একটা বাসের জন্য তাহলে আমার একটা বাস, আমি বাসের ড্রাইভার, আমার একটা কন্ডাক্টর লাগবে, আমি একা পারতেছি না। আমি এবার ট্রেন চালাইতে চাই, আরও বেশি মানুষ নিতে চাই, 800 মানুষ নিয়ে যেতে চাই, তাহলে আমার আরও একটা বড় টিম লাগবে। সুতরাং আমরা যদি বলি যে আমরা যত বেশি সম্ভব মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমি ভাই একা পারবো না কাজটা করতে। আমি যতই মনে করি আমি অনেক বড় স্কলার, আমি পলিম্যাথ, আমি দুনিয়া ফাটা ফেলাইতে পারি, কিন্তু ইট ওয়ন্ট ওয়ার্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কাজ করেন নাই, সাহাবীদেরকে নিয়ে কাজ করাইছেন, সাহাবীদেরকে নিয়ে কাজ করছেন এবং সাহাবীদেরকে দিয়ে কাজ করাইছেন। টিম ওরিয়েন্টেশনটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের মধ্যে বাঙালি হিসেবে লার্জলি মিসিং। আমরা মনে করি আমি একাই পারি। কী করবো? আমাদের 3টা, আমি তো বলি আমাদের 3টা হইল দেবতা বাঙালিদের। একটা হইল
পড়ে গেছে। 2 নম্বর হলো শেখ মুজিব, আর 3 নম্বর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে 3টা দেবতা, যে দেবতার বাঙালিরা পূজা করে, এই 3 দেবতার মধ্যে এক দেবতা বলছে যদি তো ডাক শুনে কেউ না আসো একলা চলো রে, বলছে না, শিখাইছে না? তো শিখছি তো আমরা, এই জিনিস শিখে বড় হয়েছি। আমাদের মধ্যে টিম ওরিয়েন্টেশন কেমনে আসবে? আমরা তো রসুলের শিক্ষা শুনে বড় হই নাই, উনাকে তো আমরা আদর্শ মানি না। উসওয়াতুন হাসানা তো রসুল না, আমাদের উসওয়াতুন হাসানা হইতেছে কলকাতা, আর হইতেছে যে এইদিকে কলকাতার যে অফশুটগুলো যেখানে আসছে। এরপর হচ্ছে অর্গানাইজড মানে গোছালোভাবে কাজ করা, যেটা নিয়ে শেখ মঞ্জুরুল্লাহ অনেকক্ষণ কথা বলছেন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে। ওয়ার্কস ওয়েল আন্ডার প্রেশার, এক্সিলেন্ট এক্সাম্পল আপনারা দেখবেন সাহাবীদের, এক্সিলেন্ট। কী পরিমাণ প্রেশারে তারা ছিলেন, খাওয়া দাওয়ার কষ্ট, সব কিছু কষ্ট। আপনারা ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমরা কি লাক্সারিতে লাইফ লিড করি, তারা কি অবস্থায় পেরেশানিতে মধ্যে আছে। এই পেরেশানির মধ্যে থেকে তারা আসলে কি ওয়ান্ডারফুল রেজাল্ট ডেলিভারি করতেছে, কি রেজিলিয়েন্স তারা দেখাচ্ছে, সুবহানাল্লাহ। ফাইনালি আমি যে পয়েন্টটা আনছি, 56% মানুষ যারা প্রেফার করে সেটা হচ্ছে যে ইফেক্টিভ কমিউনিকেটর হবে, অর্থাৎ আমি কি বলতে চাই সেটা আমি স্পষ্টভাবে বুঝাইতে পারছি, এবং সে কি বলতে চায় সেটা আমি বুঝছি। হয়তো তার মুখ দিয়ে অন্য কোনো শব্দ বের হয়ে গেছে, বাট আমি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারছি সে কি বলতে চায়। তো এই যে সফট স্কিলগুলো নিয়ে আমরা একটা টান দিলাম, এই সফট স্কিল এখানে আমরা কয়টা সফট স্কিল নিয়ে কথা বলতে পারছি। আপনি যদি পয়েন্ট করেন তাহলে 40টার মতন সফট স্কিল হবে। আমরা পার্সোনালি আমি একটা সফট স্কিলের উপর একটা গ্র্যাজুয়েশন করছি, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করছি বেসিক্যালি। তো এটা নিয়ে আমরা প্রায় 8 মাস এক একটা টপিকের উপরে 4 ঘন্টা করে পড়ছি, আবার হোমওয়ার্ক করছি, আবার অ্যাসেসমেন্ট করছি, পরীক্ষা দিছি। তো ফলে ডেফিনেটলি আমি যদি 30 মিনিটে বলি আপনাদেরকে, আমি মানে ডেলিভারিং আর রেজাল্ট প্রত্যেকটা জিনিসের আপনাদেরকে খুব ভালো সুন্দর বুঝে দিতে পারছি, আই ওয়ন্ট বি এবল টু ডু দ্যাট। বাট ইসলামিক স্টাডিজে যেরকম আমি জানি না যে উলুমুল হাদিস নামে একটা সাবজেক্ট আছে, আমি জানি না যে বালাগা নামে একটা সাবজেক্ট আছে, যতক্ষণ পর্যন্ত আমি ইসলামিক স্টাডিজের দরজা দিয়ে না ঢুকছি। বালাগা একটা সাবজেক্ট, ভলিউমসের উপর বই লেখা আছে, ঠিক এরকম ইফেক্টিভ কমিউনিকেশন একটা সাবজেক্টের উপর ভলিউমসের উপর বই লেখা আছে। আমাদের ভলিউমস অফ বই না লাগলেও আমাদের ফাংশনালিটির জন্য একটা লেভেলের নলেজ লাগবে, আমাদের এই দুনিয়ার জন্য লাগবে, আখিরাতের জন্য লাগবে। এবার টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি জাস্ট একটা জিনিস একটু আপনাদেরকে টোকা দিব, যে আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করি, এটার নাম হচ্ছে মাহফিল। এটা একটা অ্যাপ, যে একটা ইউটিউবের অল্টারনেটিভ। তো এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি দেখলাম যে বাংলাদেশের ক্লাস 10-এ পড়ে এরকম 568 জন পার্টিসিপেন্টের উপরে যে পরীক্ষা করা হয়েছে, একটা সার্ভে করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করেছিল যে বাবা তুমি কত ঘন্টা মোবাইল দেখো দিনে? সে বলছে 2 থেকে 4 ঘন্টা। যখন তার মোবাইলটা হাতে নেওয়া হয়েছে, এখানে একটা ডিজিটাল ওয়েলনেস নামে একটা অপশন আছে, সেখানে যদি আপনি যান, আপনি কতক্ষণ অ্যাকচুয়ালি স্ক্রিন টাইম ইউজ করছেন, লাস্ট 1 উইক কতক্ষণ ইউজ করছেন, সেটার একটা ডেটা আপনি পাবেন। এবং আরও আছে, আরও পুরাতন ডেটাও পাবে। সেই ডেটার উপর ভিত্তি করে দেখা গেছে যে 568 জনের উপরে যে অ্যাভারেজ স্ক্রিন টাইম যারা মোবাইল ফোন ইউজ করে, স্মার্টফোন ইউজ করে, 4 ঘন্টা 2 মিনিট। আমি রাফলি 4 ঘন্টা লিখছি। তার মানে এই মুসলিম উম্মার, এই বাংলাদেশের ক্লাস 10-এর কিশোরদের দৈনিক 4 ঘন্টা মোবাইল ফোনে চলে যাচ্ছে। সে কী করে? হোয়াটসঅ্যাপে বসকে মেসেজ পাঠায় যে স্যার এই কাজটা হয়েছে না, এই কাজটা হয় নাই? ডেফিনেটলি না। সে কী করে? এটা একটা বড় কোয়েশ্চেন। এই যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টার মানেটা কি? সময় বলতে আমার আসলে কী বোঝায়? সময়ের অনেকগুলো মাল্টিফ্যাসেটেড দেওয়া যায়, ডেফিনেশন দেওয়া যায়। আমি এটা আমার আজকের স্কোপের বাইরে, আমি জাস্ট শুধু একটা মাত্র পার্সপেক্টিভ, সময়ের একটা মাত্র পার্সপেক্টিভ আমি আজকে কভার করব, সেটা হচ্ছে ক্যাপিটাল পার্সপেক্টিভ। ক্যাপিটাল পার্সপেক্টিভ মানে কি? আমি 2টা সূরার এখান থেকে দলিল আনছি, 22 নম্বর সূরা 66 নম্বর আয়াত এবং 63 নম্বর সূরা 10 নম্বর আয়াত। 2টা থেকে যদি আপনারা করেন তাহলে আমরা বুঝি যে আমাদের জীবনটা আসলে সময়, কিছু ঘন্টা, মিনিট, আর একটু চিন্তা করলে মাস, বছর, এগুলো সমষ্টি, এটা হচ্ছে সময়। তাহলে মানে আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনি আমাকে একটু 10 মিনিট সময় দেন, আমি তাকে বলি যে ভাই আপনি কিন্তু আমার জীবনের একটা অংশ চাচ্ছেন, তো আমি আপনাকে যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনি কাজে লাগান, নাহলে আমার জীবনটা আপনি নষ্ট করেন না। আমার জীবনটাকে আমার মতো রাখতে দেন, আমার কাজে লাগাই দেন। আপনার সাথে বকবক করার থেকে আমার কোরআন পড়া ভালো। আর যদি আমি আপনার সাথে বকবক করি, আপনি যদি কথা বলি, তাহলে প্লিজ মেক শিওর যে আমি আপনার যে সময়টা দিচ্ছি ভাই আপনি এই সময়টার দাম দিবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই আপনি আমাকে বলছেন, আপনি এটা তো আল্লাহর জন্য, আল্লাহর কাছে এটা পুরস্কার পাবেন। ডেফিনেটলি আমি আল্লাহর কাছে পুরস্কার পাবো, কিন্তু আপনি আমার সময়টা নিচ্ছেন, নষ্ট করছেন, আমার সময়টা নষ্ট করছেন। আপনার সময় নিয়ে আপনি যেমন চাই তাই করেন, আই কেয়ার, কিন্তু নট দ্যাট মাচ যে আমি আমার নিজের লাইফ নিয়ে, আমার নিজের সময় নিয়ে আমি যতটা কেয়ার করি। আপনি সময় নিচ্ছেন, আমার সময় নিয়ে তারপর আপনি কাজে লাগাইলেন না, তাহলে আপনি আমার সময়টা নষ্ট করলেন, আমার জীবন আপনি নষ্ট করছেন, আমার জীবনের একটা অংশকে আপনি হত্যা করছেন, যেটা রাইট আপনার নাই। সুতরাং আমার সাথে আপনার কথা বলতে গেলে আপনি চিন্তাভাবনা করে কথা বলেন, চিন্তাভাবনা করে আসেন যাতে, এবং আমি যে কথাটা বলি সেটা আপনি গ্রহণ করেন। আর যদি মনে করেন যে আমার কথা শুনবেন না, তাহলে ভাই আমার কাছে আসার দরকার নেই।
এটা হচ্ছে জীবনটা হচ্ছে আমার কাছে এতটাই দামি। তো এই যে লাইফের যে পার্টটা, যেটা কম্প্রাইজেস অফ সাম মোমেন্টস, হ্যাঁ, কিছু সময়ের মানে সমষ্টি হচ্ছে জীবন, এইটা আসলে কি আমরা বলি যে এটা আসলে ক্যাপিটাল, এটা আসলে মূলধন। এই মূলধনটা আমরা কনভার্ট করি, যেমন এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মূলধনটা আমরা কীভাবে কনভার্ট করি, যে সময় এমন একটা মূলধন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের যে ফকির রাস্তায় ঘরে ঘরে ভিক্ষা করে, তারও 24 ঘন্টা একদিন, পৃথিবীর সবচেয়ে বড় লোক ইলন মাস্ক তারও 24 ঘন্টা একদিন, নোবেল লরিয়েট ডক্টর ইউনূস তারও 24 ঘন্টা একদিন। তাহলে আমাদের এই যে মানুষগুলোর মধ্যে পার্থক্যটা কী হচ্ছে, যে সে তার সময়টাকে ওই 24 ঘন্টাকে সে কী ফরম্যাটে কনভার্ট করতেছে। সাধারণ মানুষ সে কী করে, 9টা থেকে 5টা অফিস করে, তার সাথে অফিসের চুক্তি হচ্ছে ভাই তুমি 9টার সময় আসবা, 5টার সময় যাবা, মাসে 25,000 টাকা বেতন পাবা, খালাস। সে যায় আসে, সে তার জীবনের এই 8 ঘন্টাকে 25,000 টাকায় কনভার্ট করতেছে। এটা হচ্ছে ফিনান্সিয়াল ক্যাপিটাল। আমি আমার লাইফ টাইম ক্যাপিটালটাকে ফিনান্সিয়াল ক্যাপিটালে কনভার্ট করলাম। আরেকটা ক্যাপিটাল হচ্ছে আমার সোশ্যাল ক্যাপিটাল। আমি মানুষের জন্য কিছু কাজ করি, মানুষের জন্য কিছু কথা বলি। আমি এসে আপনাদের সাথে কিছু কথা বলতেছি, আমি রাস্তার মধ্যে আমি কিছু বাচ্চাকে পড়াই, কিছু গরিব বাচ্চাকে পড়াই, সেই পড়ানোটা হচ্ছে আমার একটা সোশ্যাল ক্যাপিটাল। এই বাচ্চাগুলো যখন বড় হবে আমি একটা সোশ্যাল রেকগনিশন পাবো, সেই সোশ্যাল রেকগনিশন দিয়ে আমার একটা বেনিফিট আছে, মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমার জন্য দোয়া করবে, অথবা মানুষ আমাকে ভালো বলবে। এটাই হচ্ছে সোশ্যাল রেকগনিশন, সোশ্যাল ক্যাপিটাল। আর ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল হচ্ছে যে আমি একটা সময়কে আমি এমন কিছু শিখছি যেই শিখার কারণে আমার সময়ের দাম অন্য মানুষের সময়ের দাম থেকে বেশি। একটা অফিসে যে সিইও সে বেতন পাচ্ছে 5 লাখ টাকা, যে একজন শ্রমিক সে বেতন পাচ্ছে 15,000 টাকা। দুজনই কিছু সময় দিচ্ছে, কিন্তু এক একজনের সময়ের ইম্প্যাক্ট আলাদা, কারণ তাদের স্কিল আলাদা। এই যে স্কিলের কারণে তার 8 ঘন্টার দাম 5 লাখ টাকা, ওই স্কিলটা যদি আমি শেখার জন্য সময় ব্যয় করি, আমার ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল ডেভেলপ হইল। তো এই যে ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল, সোশ্যাল ক্যাপিটাল এবং ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, এই 3টা ক্যাপিটালকে আরেকটা হচ্ছে যে সরাসরি সময়কে আখিরাতের ক্যাপিটালে কনভার্ট করা। আমরা নামাজে গেলাম, আধা ঘন্টা সময় নামাজ পড়লাম, তাসবিহ তাহলিল পড়লাম, কোরআন পড়লাম, আমি আমার সময়টাকে, জীবনের আধা ঘন্টাকে সওয়াবে কনভার্ট করলাম। তা আমাদের লাইফের অবজেক্টিভ থাকবে যে আমাদের ফিনান্সিয়াল ক্যাপিটাল, সোশ্যাল ক্যাপিটাল এবং ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল, যেটা আমরা গ্রো করতেছি, এই 3টা ক্যাপিটালই যেন আখিরাতের ক্যাপিটালে কনভার্ট হয় এবং এটার ম্যাক্সিমাম বেনিফিট যেন আমরা মেকশিওর করতে পারি, এখান থেকে বের করে নিয়ে আসতে পারি।